আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ভারত থেকে নেমে আসা পানিতে ভেঙে গেছে কুমিল্লার গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ। বুড়িচং উপজেলার ১৬ নল ইউনিয়নের বুড়বুড়িয়া দিয়ে বাঁধটি ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। এছাড়া মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ১৬টি স্থান ভেঙে বন্যার পানি প্রবেশ করছে। ঝুঁকিতে রয়েছে বাঁধের অন্তত ২০টি স্থান। দেশের ১১ জেলায় বন্যায় পানিবন্দী হয়ে পড়েছেন ও ক্ষতির মুখে পড়েছেন অন্তত ৩৬ লাখ মানুষ। পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ বন্যা কবলিত হয়েছে। মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর ১৬টি স্থানে বাঁধ ভেঙে বন্যার পানি প্রবেশ অব্যাহত রয়েছে। এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ঝুঁকিতে রয়েছে বাঁধের অন্তত ২০টি স্থান। বন্যায় জেলার ২ লাখেরও বেশি মানুষ পানিবন্দী রয়েছেন। বাঁধ ভেঙে পানি প্রবেশ করায় অনেকেই আটকা পড়েছেন বাড়িঘরে। বন্যা কবলিত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। সিলেট ও জেলা সদরের সাথে অন্যান্য উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আমরা সকাল থেকে এখন পর্যন্ত প্রায় ২০ ফ্যামিলির উপর মানুষ উদ্ধার করেছি, প্রায় ৮০ জন মানুষ হবে। আর আমাদের গ্রাম এটা আমরা মুন্সিবাজার মেদিনীমল থেকে এসেছি মানুষ উদ্ধার করার জন্য। এই নিচ থেকে অনেক মানুষ আমরা উদ্ধার করছি। ওখানে আরও মানুষ রয়েছেন, ছোটো বাচ্চাগুলো রয়েছে, বেমারি মানুষ রয়েছে, আমরা ওখানে তারা উদ্ধার করার যাইলাম। বন্যায় বড় বিপর্যয় দেখা দিয়েছে ফেনীতে। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার পর ফেনী পৌর শহরও পানিতে তলিয়ে গেছে। কোথাও হাঁটু, কোথাও কোমর, আবার কোথাও বুক সমান পানি। গ্রামের পর গ্রাম, বেশিরভাগ একতলা ঘর তলিয়ে গেছে। ফসলি জমি, পুকুর, রাস্তাঘাট ডুবে আছে। কেউ কলাগাছের ভেলায়, আবার কেউ বুক পানিতে সাঁতরে গন্তব্য যাওয়ার চেষ্টা করছেন। ব্রাহ্মণবাড়িয়ার ৩টি উপজেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। আখাউড়ার ৫টি ইউনিয়নের ৩৬টি গ্রাম, কসবার ৩টি ইউনিয়নের ২৬টি গ্রাম, বিজয়নগরের ৪টি গ্রাম সহ শতাধিক গ্রাম পানির নিচে তলিয়ে আছে। এসব এলাকার বানভাসী মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বানভাসী মানুষের সহায়তায় কাজ করছে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। কুমিল্লা, ফেনী থেকে নেমে আসার ঢলে পানিবন্দী হয়ে পড়েছে নোয়াখালীর ২০ লাখ মানুষ। এদের বেশিরভাগই খাবার ও বাসস্থানের অভাবে মানবেতর জীবনযাপন করছেন। শুক্রবার সকালে বৃষ্টি কমে এলেও বন্যা পরিস্থিতি রয়েছে অপরিবর্তিত। জেলার ৯টি উপজেলার সবকটিতেই বসতঘর, গ্রামীণ সড়ক, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গেছে। কুমিল্লায় ভেঙে গেছে গোমতী নদীর বাঁধ। প্রবল বেগে লোকালয়ে প্রবেশ করছে পানি। বাঁধ ভেঙে যাওয়ার পর আশপাশের মসজিদের মাইকে ঘোষণা করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে চলে যাওয়ার জন্য। স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও সাধারণ জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তা করছেন। চট্টগ্রামের মিরসরাই ও ফেনীর ছাগলনাইয়ায় বয়ে যাওয়া ফেনী নদীর পানি প্রবাহ বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এতে তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। বন্যা দুর্গতদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও ফায়ার সার্ভিস। বন্যা কবলিত এলাকাগুলোয় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে 10টি জেলার বেশিরভাগ গ্রাহক এখনও বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। বন্যার খবর জানতে যাচ্ছি কুমিল্লায় আমাদের স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। নান্টু, আপনি তো বুড়িচং উপজেলায় বন্যা কবলিত এলাকায় আছেন, কি অবস্থা দেখছেন আমাদের জানান। ফারজানা, আমি গতকাল রাত থেকেই বুড়িচং উপজেলায় অবস্থান করছি। গতকাল রাত 11:15টায় কুমিল্লা বুড়িচং উপজেলার 16 নল ইউনিয়নের ভুরভুরিয়া এলাকা থেকেই প্রথমে গোমতী নদীর বাঁধ ভাঙন হয়। সেই ভাঙনের পরেই কুমিল্লা বুড়িচং উপজেলার অন্তত 15টি গ্রামে প্লাবিত হয়ে যায়। এখন পর্যন্ত যে খবর আমরা পেয়েছি, প্রায় 60,000 মানুষ
পানিবন্দী রয়েছে। এছাড়া 1,70,000 মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই 60,000 মানুষ বন্দী অবস্থায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকরা এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। পাশাপাশি আমরা সেনাবাহিনীকেও দেখেছি তারা স্পিডবোট নিয়ে যারা বিভিন্ন ঘরের ছাদে অবস্থান নিয়েছেন, আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন, তাদেরকে উদ্ধার করে এখন স্থলে যে শুকনো জায়গায় সেখানে নিয়ে আসতেছেন। পাশাপাশি এই মুহূর্তে যারা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন তাদের জন্য শুকনো খাবার এবং পানির ব্যবস্থা করা হচ্ছে। আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে কুমিল্লায় এই মুহূর্তে যে এই আবহাওয়া রয়েছে তাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও তারা উড়িয়ে দিচ্ছেন না। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের যিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী রয়েছেন আব্দুল লতিফ, তিনি জানিয়েছেন যে আগামী আরো 7-8 ঘন্টা পর্যন্ত গোমতী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাবে। এই 7-8 ঘন্টা পর থেকেই হয়তো গোমতীর পানি কিছুটা কমে আসবে। এছাড়াও কুমিল্লার এই গোমতী নদীর বাঁধ ভাঙনের ফলে 15টি গ্রাম ছাড়িয়ে এখন রাজাপুর ইউনিয়নে পাশের যে আরেকটা ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের বিভিন্ন গ্রামেও এই পানি প্রবাহিত হচ্ছে। ফারজানা, এই ছিল কুমিল্লা থেকে বন্যার সর্বশেষ। আমরা জানছিলাম কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর। ফেনীর প্রত্যন্ত গ্রামগুলো ঘুরে বন্যা পরিস্থিতি ও বানভাসীদের দুর্ভোগের খবর টেলিফোনে সরাসরি জানতে এই মুহূর্তে যাচ্ছি সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেকের কাছে। সাদেক, বন্যা দুর্গতদের সবশেষ পরিস্থিতি কি? আপনি জানেন যে গত দুদিন থেকে যে বানভাসী মানুষ তাদের অবর্ণনীয় কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। বিশেষ করে আমি লালপোলের কয়েকটি জায়গা, লালপোল যেটি হচ্ছে ফেনীর অভ্যন্তরে অবস্থিত, যেটি চট্টগ্রামের আগে এবং ফেনীর মাঝামাঝি অবস্থান থেকে মহিপাল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত, সেই জায়গায় আমরা দেখেছি যে অসংখ্য মানুষ, বানভাসী মানুষ, তাদেরকে উদ্ধার করা হচ্ছে। উদ্ধার করে তাদেরকে মহিপালের যে সড়কে, সেই সড়কে অনেক অবস্থান নিয়েছেন, কারণ এর আশপাশে যে জায়গাগুলো রয়েছে সেখানে কোনো ধরনের বিদ্যুৎ নেই এবং অধিকাংশ জায়গা কিন্তু জলমগ্ন হয়ে আছে। আর আরেকটি খবর আপনাকে জানিয়ে রাখি যে আমরা ভেতরে যখন গিয়েছি সেখানে যে মানুষগুলো আছে তাদের কিন্তু প্রচুর খাবারের অভাব রয়েছে। সেখানে অনেকগুলো মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, কিন্তু সেই জায়গাটাও কিন্তু পানির মধ্যে ডুবে গিয়েছে এবং সেখানে বিশেষ করে যারা প্রসূতি, অসুস্থ এবং শিশু তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে তারা বলছেন যে উদ্ধার করা প্রয়োজন, কিন্তু এখন পর্যন্ত সেই অর্থে নৌকাগুলো বা ইন্ডিয়ানগুলো আমরা ঢাকা থেকে দেখেছি সেখানে কিন্তু যে পৌঁছাতে পারেনি। এটি হচ্ছে সর্বশেষ অবস্থান। আমরা জানছিলাম বন্যা পরিস্থিতির সবশেষ খবর। এবার চট্টগ্রামে মিরেশরায় বন্যার খবর জানতে যাচ্ছি সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদের কাছে। টেলিফোনে যোগ দিচ্ছেন তিনি। আরিজ, বন্যার সবশেষ পরিস্থিতি আমাদের জানান। আমরা এই মুহূর্তে চট্টগ্রামের মিরেশরায় জোরারগঞ্জ এলাকায় আছি। এখানে সকালের পর থেকে আসলে পানি বাড়তে শুরু করেছে। এখানকার যে অবস্থাটা, আমরা এর আগে সকাল থেকে আসলে ফেনী নদী এবং মহরী নদী পার হয়ে ছাগলনাইয়া যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ঢাকা চট্টগ্রাম অবস্থাটা আমরা এর আগে সকাল থেকে আসলে ফেনী নদী এবং মহরী নদী পার হয়ে ছাগলনাইয়া যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অধিকাংশ এলাকায় ফেনীর যে অংশে সেখানে কোমর থেকে বুক পরিমাণ পানি এবং সেখানে দীর্ঘ কয়েক কিলোমিটার ধরে যানজট, এবং গত রাত থেকে আসলে যে যানজটটা শুরু হয়েছে সেটি এখনো পর্যন্ত কোনো রকম গাড়ি নড়াচড়া করতে পারছে না। এবং এখানকার যেসব লোকজন, যে আনাচে কানাচে যেসব লোকজনকে মানুষ উদ্ধার করার জন্য চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন সংস্থা এখানে স্বেচ্ছাসেবী সংস্থার পাশাপাশি বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠনগুলো তারা কাজ করছে। আমরা যেটা দেখেছি জোরারগঞ্জ, মিরেশরাই, ছাগলনাইয়া সহ ফেনীর দুর্গম অঞ্চলে আসলে অনেক মানুষ আসলে যেতে পারছে না, যেখানে অনেক মানুষ এখনো পর্যন্ত আটকা পড়ে আছে। অনেক জায়গায় আসলে কোমর থেকে বুক পর্যন্ত পানি, অনেক জায়গায় আসলে মাথা পর্যন্ত পানি। এমন জায়গা থেকে আসলে মানুষজনকে উদ্ধার করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ছে। এছাড়া চট্টগ্রামের হালদা নদী, দুরং সহ বেশ কয়েকটি নদীতে আসলে ভাঙ্গনের কারণে হাটহাজারী, ফটিকছড়ির বিস্তীর্ণ এলাকা আসলে প্লাবিত হয়েছে। এই কারণে সোয়াবিল, দোলই, ফরহাদাবাদ এবং মাইজবান্ডার এলাকা সহ বিভিন্ন এলাকা আসলে প্লাবিত হচ্ছে। সেখানে 2 জন লোক ইতিমধ্যে নিখোঁজ হয়েছে, এমনটিও জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমরা জানছিলাম চট্টগ্রাম থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি।
সরকারি হিসেবে বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে জানিয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান বলেছেন, মানুষের জীবন বাঁচানোই এখন অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আজ বেলা ১২টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বন্যা কবলিত ১১টি জেলায় প্রায় ৯ লাখ পরিবার ও ৪৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান সচিব। তাদের সহায়তায় বৃহস্পতিবার পর্যন্ত নগদ ৩,৫২ লাখ টাকা, ২০,১৫০ মেট্রিক টন চাল ও ১৫,০০০ প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি। বন্যা কবলিত সব জেলায় জেলা প্রশাসক আছেন ও বন্যা মোকাবেলায় প্রশাসনিকভাবে কোনো সমস্যা হচ্ছে না বলে প্রশ্নের জবাবে জানান দুর্যোগ সচিব। আমরা সব মোট তালিকা পেয়েছি, 2 জন মহিলা সহ মোট 13 জন, কুমিল্লায় 4 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 2 জন, নোয়াখালী 1 জন, ব্রাহ্মণবাড়িয়া 1 জন, লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজারে 3 জন। সবচেয়ে আমরা বেশি যেটা করছি যে যারা দুর্গত অবস্থা আছে তাদেরকে উদ্ধার করা, তাদের সহায়তা, খাদ্য সহায়তা দেওয়া এবং তাদেরকে নিরাপদে আশ্রয়ে রাখা। স্থানীয় প্রশাসনের সাথে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীও হেলিকপ্টার নিয়ে তারা কাজ করছে। এছাড়া কোস্টগার্ড রয়েছে, বিজিবি রয়েছে, পুলিশ রয়েছে, স্থানীয় স্কাউটস রয়েছে। তাছাড়া এখানে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন লোকালি, তারাও এখানে সাহায্য করছেন। সবাইকে নিয়ে এই বন্যা মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে। আগামী ৭২ ঘণ্টায় দেশের অভ্যন্তরে বৃষ্টিপাত কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ২৬ আগস্টের পর দেশে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে সংস্থাটি। আজকে কিছুটা কোথাও কোথাও বৃষ্টিপাত কিছুটা কমতে পারে, কিন্তু আগামী আরও 2 দিন বা ৭২ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু সেইভাবে কমবে না যদি ওভারঅল আমি ধরি। এজন্য সারা দেশের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, বিশেষ করে আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলীয় যে সকল জায়গাগুলোতে আপনার বন্যার পরিস্থিতি রয়েছে সেই সকল জায়গাগুলো কিন্তু আরও বৃষ্টিপাত হবে। বৈশ্বিক প্রেক্ষাপটে ব্যবসা বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতায় পিছিয়ে থাকা দক্ষিণ এশিয়াকে এগিয়ে নিতে বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে পাকিস্তানের সাথে বিএনপি পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতাদের সাথে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বৈঠকে দুদেশের মধ্যে ব্যবসায়িক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। আঞ্চলিক ব্যবসা বাণিজ্য সহ সব ধরনের সম্পর্কের ক্ষেত্রে আগে সরকারের সব দেশের সাথে লেভেল প্লেইং ফিল্ড ছিল না জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখন থেকে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করা হবে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার রিজিয়নটা সবচেয়ে লিস্ট ইন্টিগ্রেটেড, সবচেয়ে কম আঞ্চলিক সহযোগিতায় আমরা সবার পিছনে আছি কিন্তু বিশ্বের। আমরা সেটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব? পৃষ্ঠপোষকতার একটা ব্যবসা বাণিজ্য ছিল, পৃষ্ঠপোষকতার অর্থনীতি ছিল, যার কারণে কিছু লোক লাভবান হয়েছে, লেভেল প্লেইং ফিল্ড ছিল না। তা আমরা আলোচনা করেছি বাংলাদেশে আমরা লেভেল প্লেইং ফিল্ড এখন হতে যাচ্ছে এবং এই লেভেল প্লেইং ফিল্ডে কম্পারেটিভ অ্যাডভান্টেজের ভিত্তিতে যাদের যেখানে অ্যাডভান্টেজ আছে সেখানে আমরা একে অপরের সাথে সহযোগিতা করব। বাংলাদেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের 10 জেলায় ভয়াবহ হঠাৎ বন্যার জন্য দায় পুরোপুরি ভারতের, এমনটাই বলছে ত্রিপুরা ও ভারতীয় গণমাধ্যম। ত্রিপুরার গোমতী জেলা প্রশাসক তরিৎকান্তি চাকমাও বলেছেন, ডুম্বুর বাঁধের 2টি ফ্লাপ গেটের পুরোটা এবং একটি গেট আংশিক খুলে দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন রানা মনসুর। বাংলাদেশের পূর্ব সীমান্ত থেকে ভারতের ত্রিপুরার গোমতী জেলার ডুম্বুর বাঁধের দূরত্ব মাত্র 120 কিলোমিটার। 1974 সালে এই ডুম্বুর বাঁধ আন্তর্জাতিক সব আইন লঙ্ঘন করে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবিক সব অধিকার পদদলিত করে বাংলাদেশ দিয়ে বয়ে চলা নদীর উজানে ভারত নির্মাণ করে। হঠাৎ করেই বুধবার কোনো সতর্ক বার্তা ছাড়া এই ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প বাঁধের আটকে রাখা পানি ছেড়ে দিয়েছে ভারত। এর কয়েক ঘন্টার মধ্যেই তলিয়ে যায় বাংলাদেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের 11 জেলা। কি কারণে হয় নাই? ভারতীয় পত্রিকা scroll.in জানায়, ত্রিপুরার গোমতী জেলার ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, ডুম্বুর বাঁধে পানি জমে জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল এবং পানি ছেড়ে দেয়া ছাড়া বিকল্প ছিল না। ত্রিপুরার
চিনি খোরাং টিভি জানায় 21 আগস্ট সকাল 8:35 ডুম্বুর বাঁধের 3টি ফ্লাপ গেটের অন্তত একটি দিয়ে পানি ছেড়ে দেয়া হয়। ত্রিপুরার গোমতী জেলার ম্যাজিস্ট্রেট 21 আগস্ট বুধবার সকাল 8:35 ডুম্বুর বাঁধের ফ্লাপ গেট খুলে দিয়েছেন। ত্রিপুরার পত্রিকাগুলোতেও লিখেছে, গোমতী জেলা প্রশাসক তরিত কান্তি চাকমা 21 আগস্ট বুধবার জানিয়েছেন গোমতীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। রাত 8:10 জল বিপদসীমার উপর দিয়ে বইছিল। গোমতী নদীর জলের চূড়ান্ত সীমা 22 মিটার। এই সীমা পেরিয়ে 22.20 মিটারে অবস্থান করছিল। এরপর ডুম্বুর জলাশয়ের তীর্থমুখ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যে বাঁধ রয়েছে তার 2টি ফ্লাগ গেট সম্পূর্ণ এবং একটি গেট আংশিক খুলে দেওয়া হয়েছে। সেখানে জলের তলের উচ্চতা ছিল 94 মিটার। এতে ত্রিপুরার একটি জেলার 1,500 মানুষ বন্যার্ত হবে। এরপরও বাংলাদেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের 11টি জেলার ভয়াবহ বন্যার দায় নিচ্ছে না ভারত। এরপরও ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ দিল্লি থেকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মা অসত্য তথ্য দিচ্ছেন এবং দায় নিতে চাচ্ছেন না। অন্যদিকে দিল্লির গদি মিডিয়া জি নিউজ বলছে, ভারত ছাড়ল জল, হাবুডুবু খাচ্ছে বাংলাদেশ। রানা মঞ্জুর, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আবারও বেড়েছে কাঁচামরিচের ঝাল। কেজিতে 40 থেকে 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা পর্যন্ত। আর ঊর্ধ্বমুখী সবজির দাম। তবে কিছুটা কমেছে সোনালী মুরগি, আলু ও পেঁয়াজের দাম। অন্যান্য মুরগি, ডিম ও মাছ দাম আগের মতোই স্থিতিশীল। ভোক্তারা বলেছেন, নিয়মিত মনিটরিং না করলে সিন্ডিকেটের দৌরাত্ম্য কমবে না। মেজবাহ হাসানের রিপোর্ট। গত সপ্তাহে কিছুটা নিম্নমুখী ছিল নিত্যপণ্যের দাম। এক সপ্তাহের ব্যবধানে সবজিসহ অনেক পণ্যের দাম ঊর্ধ্বমুখী। তাই বাজারে আসা ক্রেতারা অনেকটাই ক্ষুব্ধ। বলছেন, ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে না পারলে নিয়ন্ত্রণে আসবে না বাজার। অসাধু ব্যবসায়ীরা আমাদের মতো যদি প্রতিটা ব্যক্তি যদি আমাদের মতো নিজ নিজ স্থান থেকে যদি সবাই সচেতন হতো, আজকে আমাদের দেশটা এ পর্যায়ে যেত না। গেল সপ্তাহের তুলনায় কেন সবজির দাম বেড়েছে তা নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে মতপার্থক্য অনেক। ছাত্ররা আসতেছে না বাজারে, আবার সেই যা 80, 70, 100 এরকম হয়েছে। তো আসলে আমাদের দেশে ওই ব্যবসায়ী যারা, তারা দুর্দান্ত সাহসী। কাঁচামরিচ ইন্ডিয়ান দিয়ে কম আসতেছে। কাঁচামরিচ গতকালকে প্রায় 100 টাকা বেশি। বর্ষার কারণে সবজিটা সংকট। তার কারণ হলো জমিতে পানি উঠে গেছে। এ কারণে চাঁদাবাদি যদি বন্ধ হয়, এইসব দৌরাত্ম্য যদি বন্ধ হয়, ওদের যদি এক্সট্রা টাকা পয়সাগুলি না দিতে হয়, তাহলে একসময় তারা বাধ্য হবে জিনিসপত্রের দাম কমাইতে। আর মানুষের মধ্যে যেটা আসছে, মানুষ এখন প্রশ্ন করা শিখছে, এটার দাম এত বেশি কেন। এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দামে তেমন পরিবর্তন নেই, তবে কমেছে সোনালীর দাম। এছাড়া ডজন প্রতি ডিমের দাম 150 থেকে 155 টাকা। ব্রয়লার মুরগি আমরা আজকে 155 টাকা আনছি, 65 টাকা 60 টাকা বিক্রি করতেছি। আর সোনালী মুরগি 230-40 টাকা বিক্রি করতেছি। বাজার মনিটরিং বৃদ্ধি ও ব্যবসায়ীদের সাথে জড়িতদের সবাই সততার সাথে এগিয়ে আসলেই বাজার নিয়ন্ত্রণ সম্ভব বলে মত ক্রেতাদের। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বন্যার্তদের সাহায্যে কনসার্টের আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে আয়োজিত কনসার্টের মিডিয়া পার্টনার এনটিভি। কনসার্টে শিরোনামহীন সায়ান সহ 30টির মতো ব্যান্ড ও শিল্পী গান পরিবেশন করবেন, যা সরাসরি প্রচার করবে এনটিভি। এছাড়া বন্যার্তদের জন্য টিএসসিতে ত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মইদুল ইসলামের রিপোর্ট। কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ দেশের বিভিন্ন জেলায় বন্যার্তদের সাহায্যের জন্য রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ত্রাণ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে মানুষের এই উপস্থিতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে পানি, শুকনো খাবার, ঔষধ সহ জরুরি সেবার নানা উপকরণ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তারা। ক্যাশ টাকা দিয়েছে, তারপর শুকনো খাবার, স্যালাইন, স্যানিটারি ন্যাপকিন থেকে শুরু করে প্রয়োজনীয় যে সকল জিনিস প্রয়োজন আর কি, এগুলো সব তারা পাঠাইছে। যেরকমভাবে সাড়া দিয়েছে মানুষ, দেশের মানুষ বন্যার্তদের জন্য, আরও এটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমরা এই সকল খাবারগুলো আমরা এখানে জড়ো করতেছি। এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় প্যাকেটিং করার পর আমরা এই খাবারগুলো ছড়াই দেব বিভিন্ন জায়গায়। এদিকে বন্যার্তদের সাহায্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে কনসার্টের আয়োজন করেছে। বিকেলের এই কনসার্টের মিডিয়া পার্টনার বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি।
টিএসসি রাজু ভাস্কর্য থেকে কনসার্টটি এনটিভি সরাসরি সম্প্রচার করবে। সফল আয়োজনের লক্ষ্যে সকাল থেকেই নানা ধরনের প্রস্তুতিতে ব্যস্ত এনটিভির কর্মী এবং শিক্ষার্থীরা। উন্মুক্ত থাকবে, যারা যেভাবে তাদের অর্থ এখানে সাহায্য করতে চায় তারা এখানে আমাদেরকে অর্থ সাহায্য করবে এবং এটির যে মূল আয়োজক তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত যারা ছিলেন তারাই এটির মূল আয়োজক। আমরা এনটিভি এটার সঙ্গে মিডিয়া পার্টনার হিসেবে আছি এবং এটি আমরা সরাসরি ব্রডকাস্ট করব। আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে একটা কথা বলে যে এটা যত বেশি লোক না জানতে পারবে, তারা যদি একটা কথা বলে ওইটার একটু বেশি ছড়াবে। তো এই জায়গা থেকে তাদের এই ফ্রি কনসার্টের আয়োজন এবং আমরা আশা করি এর মাধ্যমে সাধারণ মানুষজন আরও বেশি অনুপ্রাণিত হবে এবং সাহায্যের জন্য আসবে। কনসার্টে শিরোনামহীন সায়ান, কৃষ্ণকলি সহ 30টির মতো ব্যান্ড এবং শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এই শুনছো, উঠো না। আমি বলবো একটু ঘুমাই। তোর বাইরে লেগে এক কাপ চা বানাই দে। ভাইয়া, চাই কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। চোখেছি হাত ছুঁয়ে আছে সাজানো, পথ চলা কথা বলা যেন শেষ না। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? থাকি পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ। ডাক্তারের কাছে যাবো স্যার। আমার একটু নিয়ে চলেন না।